হ্যালো অ্যাসপিরেন্টস, দ্য ওয়ে অফ সাকসেস একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি তন্ময়, আপনাদের ইকোনমিক্সের গাইড। যেমনটি আমরা আগেই বলেছিলাম যে আমরা উইকলি দুটো করে ইকোনমিক্সের টপিক কভার করব। প্রথম টপিক আমরা যেটা কভার করব সেটা হলো আমাদের যে স্ট্যাটিক পোর্শন, সেটার উপরে আমরা একটা এমসিকিউ বেসড সিরিজ করছি। সেকেন্ড যেটা আমরা করব সেটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে যে ডেসক্রিপটিভ আমাদের প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলোর উপরে আমরা কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো আমাদের ডেসক্রিপটিভ যে পোর্শনটা থাকবে সেখানে এরকম নয় যে প্রতিটি বিষয় কেবলই মাত্র ইকোনমি। সেখানে কিছুটা পলিটিক্যাল পার্টও থাকবে, কিছুটা আইআর এর পার্টও থাকবে। তো এটা একটা মিক্স বলতে পারো। তো দেখা যাক আজকের যে নিউজগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো কি কি। প্রথম যে নিউজটা দেখতে পারছো যে ইন্ডিয়া অ্যামং ওয়ার্ল্ডস মোস্ট ইকুয়াল সোসাইটিস, এটা নতুন একটা রিপোর্ট এসছে ওয়ার্ল্ড ব্যাংকের থেকে। এবার প্রথমে বলে নিই ওয়ার্ল্ড ব্যাংক কি। বিশ্ব ব্যাংক একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা যা দরিদ্র ও মধ্যম আয়ের দেশগুলিকে ঋণ ও অনুদান দিয়ে থাকে। আর ওয়ার্ল্ড ব্যাংকের উদ্দেশ্যটা কি? ওয়ার্ল্ড ব্যাংকের উদ্দেশ্যটা বেসিক্যালি এটাই যে পৃথিবীতে যে দরিদ্রতা সেটা হ্রাস পায়। তো ওয়ার্ল্ড ব্যাংক প্লেসেস ইন্ডিয়া অ্যামং ওয়ার্ল্ডস মোস্ট ইকুয়াল সোসাইটিস। ওয়ার্ল্ড ব্যাংক কি বলছে যে আমাদের যে ভারতবর্ষ সেটা পৃথিবীর যে টোটাল সোসাইটি গুলো রয়েছে বিভিন্ন দেশে সেখানের অন অফ দ্য মোস্ট ইকুয়াল। এবার ইকুয়াল সোসাইটির মানেটা কি? An equal society is one where everyone has equal opportunities, fair income distribution, no discrimination. একটা ইকুয়াল সোসাইটির মানে এটাই। দেখো, ইকুয়াল মানে কি? ইকুয়াল মানে একটা সাম্যতা বোঝায়। একটা দেশ যেখানে মোটামুটি মানুষ একই রকম টাকা কামায়, এরকম না যে কেউ খুব বেশি টাকা কামায়, কেউ খুব কম টাকা কামায়। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমাদের দেশে যারা বিজনেস করে, বড় বড় বিজনেস হাউসগুলো, টাটা, বিড়লা, তারা প্রচুর টাকা কামায়। কিন্তু তুলনামূলকভাবে আমরা যদি ইউএসএ তে দেখি, সেখানে যে বড় বিজনেস হাউসগুলো রয়েছে যেমন টেসলা, নয়তো মাইক্রোসফট, সেখানে মানুষের যে ইকোনমিক ডিসপ্যারিটিটা সেটা আমাদের দেশের তুলনায় অনেক বেশি। এই যে বিষয়টা যে মানুষ মোটামুটিভাবে আমাদের দেশে সাম্যতা, বৈষম্যতা থাকলেও একটা মোটামুটি সাম্যতা, সেই বিষয়টার উপরেই অ্যাকচুয়ালি এই রিপোর্টটা করা হয়েছে। কি নাম? ওয়ার্ল্ড ব্যাংক পভার্টি অ্যান্ড ইকুইটি ব্রিফ স্প্রিং 2025। তো as per World Bank's this report, India is India is the fourth most equal society, equal country globally. তো পৃথিবীতে মোট যে দেশগুলো যেখানে এই রিপোর্টটা করা হয়েছে তার মধ্যে 4 নম্বর সব থেকে ভালো দেশ আমাদের, যেখানে মোটামুটি সোসাইটিটা ইকুয়াল, আফটার স্লোভাক রিপাবলিক, স্লোভেনিয়া অ্যান্ড বেলারুস। এই কান্ট্রিগুলো মোস্টলি ইস্টার্ন ইউরোপিয়ান এবং বলকান এরিয়াতে যে কান্ট্রিগুলো। বেলারুশ আমরা যেমন কি জানি রাশিয়ার একটা খুব ক্লোজ অ্যালাই। এবার ইন্ডিয়ার যে পারফরমেন্স সেটা নিয়ে আলোচনা করা যাক। ইন্ডিয়ার পারফরমেন্স কেমন? গিনেস স্কোর ইন্ডিয়ার যেটা করেছে সেটা হলো 25.5, ইমপ্রুভ ফ্রম 28.8। এবারে 2011 সালে ভারতবর্ষের যে অর্থনৈতিক বৈষম্যতা ছিল তার থেকে যেমনকি আমরা দেখতে পাচ্ছি যে অর্থনৈতিক বৈষম্যতা কমেছে। এবার ইন্ডিয়া কাদের থেকে বেটার পারফর্ম করছে সেটা হলো G7 অ্যান্ড G20 কান্ট্রিজ। G7 কান্ট্রিজ কার? G7 কান্ট্রিজ হলো এমন একটা গ্রুপ যেখানে 7টা দেশ আছে। একটা টাইম G7 সারা পৃথিবীতে তাদের অর্থনৈতিক যথেষ্ট একটা নিজস্ব পাওয়ারফুল একটা পজিশন ছিল, আছে যদিও ততটা নেই। G7 এর আন্ডারে আসে কে কে? জার্মানি, জাপান, ইটালি, ইউনাইটেড কিংডম, কানাডা অ্যান্ড ফ্রান্স অ্যান্ড দি অলমাইটি ইউএসএ। তো প্রথমে 2014 সালের আগে G7 অ্যাকচুয়ালি G8 হতো। কিন্তু 2014 সালে আমরা যেমন কি জানি রাশিয়া ক্রাইমিয়াকে আক্রমণ করে। ক্রাইমিয়া তখন একটা পার্ট ছিল কার? ইউক্রেনের। আজকে সেটা রাশিয়ার আন্ডারে পড়ে। তো G7 এর থেকে আমাদের দেশের পারফরমেন্স গিনেস করে বেটার। মানে আমাদের দেশ তুলনামূলকভাবে অর্থনৈতিকভাবে কম ভারসাম্য এই দেশগুলোর তুলনায়, এবং G20-র যে কম্বাইন্ড স্কোর সেটাও থেকেও আমাদের দেশ বেটার করছে। G20-র মধ্যে কারা পড়ে? সাউথ আফ্রিকা, চায়না।
আমি বলব তোমাদের এই ভিডিওটা পজ করে একটা টাইম এই দুটো যে চার্ট, G7 এবং G20, এগুলো মনে রাখতে এবং নিজের মনের মতো করে একটা নিউমনিক্স মনে রাখতে, যেটা কারণ বিভিন্ন এক্সামে প্রশ্ন করে থাকে যে G20 কান্ট্রি বিলো ফলোয়িংস কোন কান্ট্রিগুলো, এই টাইপের কিছু প্রশ্ন এসে থাকে। এবার চায়নার স্কোর যেটা করেছে গিনি স্কোর, সেটা হলো 35.7 এবং ইউএসএ 41.8। এবার গিনি ইন্ডেক্স যেটা আমরা বললাম, সেই গিনি ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি কি আমরা সেটাকে দেখব। The Gini index, also called the Gini coefficient, is a statistical measure of inequality. তাহলে গিনি ইন্ডেক্স সেটা কি করে, সেটা মেজারমেন্ট করে যে কতটা ইনইকুয়াল, মানে কতটা বৈষম্য রয়েছে সেই বিষয়টাকে কোনো একটা সমাজে। সায়েন্স বলো, ইকোনমিক্স বলো, যে কোনো সাবজেক্ট, তার একটা অন্যতম উদ্দেশ্য হলো কোনো একটা পার্টিকুলার সিস্টেম যেটা চলছে সেটাকে মেজারমেন্ট করার। যেমন আমি 10 কিলোমিটার চলছি, আমি এখানে পরিমাপ করতে পারছি যে 10 কিলোমিটার, এই কিলোমিটারটা আমার একটা একটা মেজারমেন্ট, একটা ইউনিট। সেই ইউনিটটার, যেমন কিলোমিটারটা একটা দূরত্বের জন্য, সেরকমই গিনি কোএফিসিয়েন্ট বা গিনি ইন্ডেক্স সেটা ইনকাম ইনইকুয়ালিটি সেটাকে মেজারমেন্ট করার আহ, একটা ইন্ডেক্স বলতে পারো বা একটা মেজারমেন্ট বলতে পারো। Most commonly used to assess income or wealth distribution within a country. কোনো একটা দেশের মধ্যে কতটা অর্থনৈতিক ডিসপ্যারিটি রয়েছে সেটা গিনি এফিসিয়েন্ট দিয়ে মাপা হয়। এটা প্রশ্ন জিজ্ঞাসা করতেই পারে যে গিনি ইন্ডেক্স কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো উত্তরটা কি হবে যে টু অ্যাসেস ইনকাম অর ওয়েলথ ডিস্ট্রিবিউশন উইদিন এ কান্ট্রি, একটা দেশের মধ্যে ইনকাম ডিস্ট্রিবিউশনটাকে মেজার করার জন্য গিনি কোএফিসিয়েন্ট ইউজ হয়। এবারে গিনি কোএফিসিয়েন্টের স্কোর যেটা ভারতবর্ষের কত ছিল, 25.5, সেটা যদি জিরো হতো তাহলে আমরা বলতে পারতাম ভারত একটা কমপ্লিটলি একটা কমিউনিস্ট বা একটা সোশ্যালিস্ট কান্ট্রি, যেখানে সম্পূর্ণ মানুষ ইকুয়াল। কিন্তু ভারতবর্ষ কি পৃথিবীর কোনো দেশই সেটা হওয়া সম্ভব না, যেটা ইতিহাস বারবার আমাদেরকে দেখিয়ে যায়। আর 100 যদি হতো গিনি স্কোর, তার মানে বেসিক্যালি এটাই যে সেখানে মানুষ কমপ্লিটলি ডিসপ্যারিটি, সেখানে কিছু মানুষ এক্সট্রিমলি বড়লোক আর কিছু মানুষ এক্সট্রিমলি গরিব। এবারে অন্য একটা কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হলো এক্সট্রিম পোভার্টি। আগেই বলি এক্সট্রিম পোভার্টি জিনিসটা কি। এক্সট্রিম পোভার্টি হলো চরম দরিদ্রতা, যেটা ইট ইজ এ মোস্ট সেভিয়ার টাইপ অফ পোভার্টি। সব থেকে যে দরিদ্রের চরম স্তরটা থাকে সেটা হলো এক্সট্রিম পোভার্টি। কেমন করে এটাকে ডিফাইন করা হচ্ছে, বাই এ কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই সেভিয়ার ডিপ্রাইভেশন অফ বেসিক হিউম্যান নিডস। মানুষের যে ন্যূনতম প্রয়োজন সেগুলো থাকছে না একটা মানুষের কাছে, যেমন ফুড, সেফ ড্রিঙ্কিং ওয়াটার, স্যানিটেশন ফ্যাসিলিটিস, হেলথ, শেল্টার, এডুকেশন। মানুষের যে ন্যূনতম কিছু প্রয়োজন জীবনে বাঁচতে গেলে, তার খাবার দরকার, পরিষ্কার পানীয় জল দরকার, স্যানিটারি ফ্যাসিলিটিস দরকার, তার স্বাস্থ্য, তার একটা সুরক্ষা, এডুকেশন, সেই অবস্থাগুলো যদি না থাকে মানুষ, তাহলে আমরা কি বলবো, সেই মানুষটা একটা এক্সট্রিম পভার্টি কন্ডিশনে রয়েছে। নাও এই এক্সট্রিম পভার্টি আমরা কিভাবে ডিফাইন করব। এক্সট্রিম পভার্টি ডিফাইন করে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক এক্সট্রিম পভার্টিটাকে কেমন করে ডিফাইন করে, দেখো, সারা পৃথিবীটাকে ওয়ার্ল্ড ব্যাংক কতগুলো বিভিন্ন ভাগে ভাগ করে রেখেছে। গরিব দেশ, উন্নয়নশীল দেশ। একটা দেশ যদি সেই পোর কান্ট্রি হয়, তাহলে সেখানে এক্সট্রিম পভার্টি বেসিক্যালি এটাই যে সেখানে একটা মানুষের বেসিক পার ডে ইনকাম হতে হবে $2.15। $2.15 মানে অ্যাপ্রক্স একটা মানুষকে 200 টাকা কামাতে হবে ইন্ডিয়ান রুপিতে যদি আমি বলে থাকি। তাহলে একটা মানুষ, সে যদি ডেইলি অ্যাপ্রক্স 200 টাকা কামিয়ে থাকে, তাহলে সেটা একটা গরিব দেশে সেই মানুষটার গরিব না। কিন্তু ভারত একটা লোয়ার মিডিল ইনকাম কান্ট্রি। ভারতবর্ষে সেই ক্রাইটেরিয়াটা হলো $3 পার ডে। মানে ভারতবর্ষে একটা মানুষকে প্রায় প্রতিদিন 260 টাকা কামাতে হবে। এর নিচে যদি কামায় সে, তাহলে আমি বলবো যে সে সে একটা পোভার্টি থ্রেশহোল্ডের নিচে রয়েছে। আর এর ওপরে যদি সে কামায়, তাহলে আমি বলবো যে না, সে পোভার্টির সীমার উপরে রয়েছে বা একটা লিমিটেড কস্ট অফ লিভিং বা স্ট্যান্ডার্ড অফ লিভিং সে পালন করছে। এবার ভারতবর্ষে এক্সট্রিম পোভার্টির যে ডেটা সেটা হলো এই যে
ইট ফেল ফ্রম 16.2%, কত সাল দেখতে পাচ্ছ, 2011 থেকে 12, টু 2.3% 2022 থেকে 23। তো বিগত 10 থেকে 11 বছরে এই যে বিটুইন যে ফ্রেম টাইম পিরিয়ড, এই সময় ভারতবর্ষে প্রায় 171 মিলিয়ন পিপল, বা প্রায় কত, 17 কোটি মানুষ ভারতবর্ষে দারিদ্র্য সীমার নিচে এসছে। এটা ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট বেসিক্যালি। এখানে দেখতে পাচ্ছ মাই গভর্নমেন্ট যে ওয়েবসাইটটা, সেখানেও এটা পাবলিশ করা হয়েছে, যে একটা টাইম সেটা 16.2% ছিল, এখন যেটা 2.3% এসে দাঁড়িয়েছে। এবারে পরবর্তী নিউজ দেখা যাক। পিএম মোদিস ভিজিট টু লাতিন আমেরিকা। এবারে লাতিন আমেরিকা মানে কি? লাতিন আমেরিকা মানে হলো বেসিক্যালি সাউথ আমেরিকা। যেটা আমরা সবাই জানি যে প্রাইম মিনিস্টার রিসেন্টলি ব্রিক্স সামিটের আগে একটা অল ট্যুরে বেরিয়েছিল, সে বিভিন্ন দেশে গেছে। তো প্রাইম মিনিস্টার কোথায় কোথায় ভিজিট করলো সেটা, আহ, তার মধ্যে পড়ছে হলো এলএসি এরিয়া, যেটাকে বলা হয় লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান। তো প্রাইম মিনিস্টার ভিজিটস ব্রাজিল আফটার কনক্লুডিং ভিজিট টু আর্জেন্টিনা অ্যান্ড ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। তো প্রাইম মিনিস্টার, যেমন কি জানি আমরা, এবছরে ব্রিক্স সামিট হচ্ছিল কোথায়? ব্রাজিলে। ব্রাজিলে যাওয়া ব্রাজিলে যাওয়ার পরে প্রাইম মিনিস্টার আর্জেন্টিনা এবং ত্রিনিদাদ টোবাগোতেও ভিজিট করেছে। এবার এটা ছিল কি একটা ডিপ্লোম্যাটিক ট্যুর অ্যাক্রস, যেটা বললাম এলএসি, টু স্ট্রেংথেন টাইস উইথ গ্লোবাল সাউথ। এই যে পার্টিকুলার শব্দটা গ্লোবাল সাউথ, এটা আমি আমার লাস্ট ভিডিওতেও আলোচনা করেছিলাম। দেখো, একটা মানুষ ছিল, তার নাম ছিল উইলি ব্রান্ট। সে সম্ভবত একজন ব্রিটিশ ছিল। সে সারা পৃথিবীটাকে দুটো ভাগে ভাগ করেছিল। সেটাকে সেটা হলো এমন যে, যেমন দেখতে পাচ্ছ পৃথিবীর টোটাল ম্যাপটা, এই ম্যাপটা দেখো, নিরক্ষরেখাটা কোথা দিয়ে গেছে, অলমোস্ট এই এরিয়াটা দিয়ে গেছে নিরক্ষরেখা। এখানে ম্যাপটা একটু সমস্যা আছে, এখানে এরকম হবে ম্যাপটা। হুম। এবারে নিরক্ষরেখার থেকে ঠিক অ্যাপ্রক্স ওপরে এই যে এরিয়াটা সাবট্রপিক্যাল এরিয়া বলা হয়, এই এরিয়াটা দিয়ে এই উইলি ব্র্যান্ড সে একটা রেখা টেনেছে, যেটা, এই রেখার দেখো নর্থে রয়েছে নর্থ আমেরিকা, সাউথে এটা এটা হলো লাতিন আমেরিকা, এই এরিয়াটা হলো ক্যারিবিয়ান, এবং এই এরিয়াটা হলো মিডিল আমেরিকাও বলা হয় এটাকে। তো এর উত্তরের যে দেশগুলো এই রেখাটার, সেগুলো বেসিক্যালি পৃথিবীর যে বড় লোক দেশ, বা রিচ কান্ট্রি, উন্নত দেশ, যাই বলো তুমি। আর এই রেখাটার দক্ষিণের যে দেশগুলো সেটা তুলনামূলকভাবে গরিব। এবার এই রেখাটা কোথা দিয়ে যাচ্ছে? এখানে ইউএসএ এর নিচ দিয়ে যাচ্ছে। এখানে যে জিব্রাল্টার প্রণালী, সেটার মধ্য দিয়ে ভূমধ্যসাগরীয় এরিয়া হয়ে আফ্রিকার ওপর দিক দিয়ে যাচ্ছে। বেসিক্যালি তার মানে এই যে ইউরোপ রিচ, আফ্রিকা তুলনামূলকভাবে অনেকটাই গরিব। এখানে যে মধ্যপ্রাচ্য রয়েছে তার ওপর দিক দিয়ে যাচ্ছে। যদিও বা মধ্যপ্রাচ্যের প্রচুর তেল, কিন্তু স্ট্যান্ডার্ড অফ লিভিং এবং বিভিন্ন অন্যান্য ক্রাইটেরিয়া দেখতে গেলে আজও ইউরোপের স্ট্যান্ডার্ড মিডল ইস্ট না। ভারতবর্ষ এখানে এখানে আফগানিস্তান, চায়না, এইসবের ওপর দিক দিয়ে যাচ্ছে। তো বেসিক্যালি রাশিয়ার যে এই পার্টটা, এবং ইউরোপের পার্টটা, এবং নর্থ আমেরিকা, এদিকে দেখো এই লাইনটা একটু হালকা বাঁকা হয়ে গিয়ে জাপানকে দেখানো হচ্ছে এই লাইনের উত্তরে, এবং এখানে এক্সট্রিমলি এখানে আরো বেঁকে গিয়ে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে দেখানো হচ্ছে এই লাইনটার উত্তরে। তো বেসিক্যালি এই যে লাইনটা, এই লাইনটার উত্তরের যে দেশগুলো সেগুলোকে আমরা বলবো উন্নত দেশ, এবং এর যে দক্ষিণের যে দেশগুলো সেগুলোকে বলবো আমরা অনুন্নত তুলনামূলকভাবে। এবং উইলিয়াম গ্রান্ট বলেছিল যে উত্তরের এই দেশগুলো হলো গ্লোবাল নর্থ, এবং এগুলি কি, সাউথের দেশগুলি, এগুলি হলো গ্লোবাল সাউথ। এনিওয়ে, এই যে ল্যাক রিজিয়ন, এখানে কি কি ইনক্লুড করে? সাউথ আমেরিকা, যেমনটাকে বললাম, সাউথ আমেরিকা, সেন্ট্রাল আমেরিকা, এখানে রয়েছে সেন্ট্রাল আমেরিকা, এবং ক্যারিবিয়ান, এই যে ছোট দ্বীপগুলো, আর্কিপেলাগো। তো আমাদের ভারতবর্ষের সঙ্গে ল্যাকের সম্পর্কটা কি দেখা যায়? টোটাল আমাদের যে ট্রেড সেটা প্রায় 35.73 বিলিয়ন 2023-24 সালে, এবং ভারতবর্ষ এক্সপোর্ট করেছিল কত? 14.50 বিলিয়ন। তো স্বভাবতই ভারতবর্ষ একটা ট্রেড ডেফিসিট এখানে রয়েছে ভারতবর্ষের।
তো ট্রেড ডেফিসিট কারোই পছন্দ না। তো প্রাইম মিনিস্টারের যেটা উদ্দেশ্য সেটা হলো যে আমাদের যে ট্রেড সেটা এই 35.73 বিলিয়ন থেকে বাড়িয়ে প্রায় 100 বিলিয়ন করা বাই 2027 to 28। তো আগামী 2-3 বছরের মধ্যে আমাদের এই ভারতবর্ষে এবং এলএসির যে এরিয়াটা তাদের ট্রেড প্রায় 100 বিলিয়নে পৌঁছাতে হবে। এবার ভারতবর্ষের সঙ্গে এই দুটি যে আহ, এই যে এরিয়াটা, এখানের কিছু ট্রেড এগ্রিমেন্ট অলরেডি রয়েছে। এখানে একটা ট্রেড প্যাক্ট চলে লোকাল এরিয়াতে, সেটাকে বলা হয় মার্কোসার। মার্কোসার কি? মার্কোসার হলো বেসিক্যালি দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশ যাদের মধ্যে একটি অর্থনৈতিক এবং বাণিজ্যিক জোট। এরা নিজেদের মধ্যে যে পণ্য আদান প্রদান করে সেটা অনেকটাই কম ট্যাক্সের মাধ্যমে করে, এবং এতে কি হয়, নিজেদের মধ্যে ট্রেডটা অনেকটা ইজি হয়ে যায়। তো ভারতবর্ষের এই দেশ, এই মার্কোসার যে দেশ মানে সরি যে জোটটা রয়েছে, একটা জিনিস বলে নেওয়া ভালো যে মার্কোসারের যে মূল সদস্যকে, এটা ডাব্লিউসিসি লেভেলে এই প্রশ্নটা জিজ্ঞাসা করা যেতেই পারে যে মার্কোসারের অংশ কারা, কোন দেশগুলি। তো সেখানে মূল সদস্য হলো ব্রাজিল, এখানে দেখতে পাচ্ছ ব্রাজিল, এটা হলো আর্জেন্টিনা, এটা হলো উরুগুয়ে, এবং এটা হলো প্যারাগুয়ে। এই যে যে এরিয়াটা, এটা হলো বেসিক্যালি মার্কোসের এরিয়া। তো ভারতবর্ষের এই দেশগুলির সঙ্গে একটা পিটি এক্সিস্ট করে। পিটি এর মানে কি? পিটি হলো একটা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। পিটিএ তে কি হয়, দুই বা একাধিক দেশ মিলে কিছু নির্দিষ্ট পণ্যর যার শুল্ক কমিয়ে দেয়। এটা ইকোনমিক কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের মতো অতটা এক্সট্রিম না, যেখানে অনেক বেশি ছাড় দেওয়া হয়। কিছু অল্প ক্ষেত্রে ছাড় দেওয়া হয় বিজনেসের, যে আপনি সম্ভবত এই 100টা প্রোডাক্ট ভারতের থেকে আপনি যদি এক্সপোর্ট করতে চান, তাহলে সেখানে আপনাকে কম ট্যাক্স দিতে হবে। কিন্তু সেই জিনিসটা যখন সিইপি তে গিয়ে দাঁড়ায়, তখন সেই ছাড়টা আরো অনেক বেশি হয়। ভারতবর্ষের একটা সিএপি এক্সিস্ট করে চিলির সঙ্গে। সাউথ আফ্রিকার সরি সাউথ আমেরিকার একমাত্র কান্ট্রি চিলি, যার সঙ্গে ভারতের একটা সিএপিএ এগ্রিমেন্ট আছে। আপনারা কমেন্টে লিখবেন যে ভারতবর্ষের সিএপিএ আর পৃথিবীর কোন কোন দেশগুলোর সঙ্গে আছে। এবার ভারতবর্ষের ইন্টারেস্টটা কি সাউথ আমেরিকাতে, সেটা একটা দেখার বিষয়। যেমন কি এনার্জি অ্যান্ড ক্রিটিক্যাল মিনারেলস। এবার এনার্জি, ভারতবর্ষে যেমন কি আমরা সবাই জানি, আমাদের দেশে অয়েল ইম্পোর্টের প্রায় 85% আমরা একটা টাইম মধ্যপ্রাচ্য থেকে নিতাম, এখন সেটাকে আমরা ডাইভার্সিফাই করছি। ডাইভার্সিফাই করতে করতে আমরা রাশিয়ার দিকে হাত বাড়িয়েছি, এবং একটা লিমিটেড পার্সেন্টেজ অয়েল এখন আমরা সাউথ আমেরিকা থেকেও এনে থাকি। তো লাক রিজিয়নটার থেকে আমরা কি কি আমাদের উদ্দেশ্যটা কি, আমরা কি কি পেতে চাই সেখান থেকে? তো লাক ইজ এ কি মিনারেল অ্যান্ড এনার্জি হাব, ঠিক আছে? এখানে যে চিলি, আর্জেন্টিনা এবং বলিভিয়া, এই যে যে তিনটে কান্ট্রি, এটা হলো চিলি, এই যে যে লম্বা করে, এটা হলো আর্জেন্টিনা, এবং এটা হলো বলিভিয়া। এর যে মাঝের এই যে যে এরিয়াটা, এই মাঝের এরিয়াটাকে কি বলা হয়? লিথিয়াম ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল বা একটা যে ত্রিকোণ যে একটা আকৃতি হয়, দেখো একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে এখানে। এই লিথিয়াম ট্রায়াঙ্গেলটা কি করে? ইট হোল্ডস মোর দেন 75% অফ অর্স সাপ্লাই বিনিথ দেয়ার সল্ট ফ্লাডস। পৃথিবীতে যে টোটাল যে লিথিয়াম রিজার্ভ রয়েছে, তার প্রায় নোন রিজার্ভ রয়েছে, তার প্রায় 75% এই লিথিয়াম ট্রায়াঙ্গেল বা এই তিনটি দেশের মধ্যে পাওয়া যায়। আমরা সবাই জানি যে লিথিয়াম আজকের দিনে প্রচন্ড একটা ক্রিটিক্যাল মিনারেল, এবং ভারতবর্ষে খুব একটা লিথিয়াম পাওয়া যায় না। লাস্ট টাইম জম্মু কাশ্মীরের রিয়াসিতে লিথিয়াম রিজার্ভের একটা ভান্ডার পেয়েছিল, কিন্তু সেটাকে এখনো এক্সট্রাক্ট করার মতো সেই পজিশনে ভারতবর্ষ আসেনি। তো এই যে যে লিথিয়াম ট্রায়াঙ্গেল, সেখান থেকে ভারতবর্ষ লিথিয়াম আনতে পারে, এবং সেই লিথিয়াম এনে যে ব্যাটারি টেকনোলজি হয়, আমরা সবাই জানি যে স্মার্টফোনে আমরা ব্যাটারি ইউজ করি। বর্তমান যে ইভি বা ইলেকট্রিক ভেহিকলস, সেখানে ব্যাটারি ইউজ হয়, এবং যে কোনো মডার্ন টেকনোলজিতে একটা ব্যাটারির যথেষ্ট ভূমিকা রয়েছে। পৃথিবীটাকে যদি আজকের কোল পাওয়ার্ড ইলেকট্রিসিটি থেকে যদি সোলার পাওয়ার্ড হতে হয়, তাহলে সেখানে ব্যাটারির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। আর ভারতবর্ষকে এটা স্ট্র্যাটেজিক ভাবে খুব জরুরি যে ভারতবর্ষের একটা লিথিয়াম রিজার্ভের সঙ্গে নিজস্ব বাণিজ্যিক সেই ট্রেড এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারটা মেনটেন করুক,
আদারওয়াইজ ভারতবর্ষ কখনোই ব্যাটারি টেকনোলজি ভালো করতে পারবে না। তো স্বভাবতই এই ল্যাক যে এরিয়াটা তাদের সঙ্গে আমাদের একটা যোগাযোগ গুরুত্বপূর্ণ। লাতিন আমেরিকার আরেকটা গুরুত্ব কি, লাতিন আমেরিকা অ্যাকাউন্টস ফর অ্যাপ্রক্সিমেটলি 15 to 20% অফ ইন্ডিয়াস পেট্রোল ইম্পোর্ট। এই যে যে একটা দেশ দেখতে পাচ্ছ তোমরা, গোয়ানা, এটা খুব একটা আহ, উন্নয়নশীল দেশ ছিল কিছুদিন আগে পর্যন্ত, কিন্তু গত 3-4 বছর এই দেশটা নিজের জিডিপি যথেষ্ট বাড়িয়েছে, কারণ এখানে একটা অয়েল রিজার্ভ এসছে। এবং ভারতবর্ষ রিসেন্টলি গোয়ানা থেকে তেল কেনা শুরু করেছে, যার জন্য দেখতে পাচ্ছ যে অ্যাপ্রক্স 15 to 20% অফ ইন্ডিয়াস অয়েল কোথা দিয়ে আসছে এখন, এই লাতিন আমেরিকা থেকে, এবং স্পেশালি গোয়ানা। পরবর্তী নিউজ যেটা দেখবো, ইন্ডিয়াস রেয়ার আর্থ রিজার্ভ, যেটা রেয়ার আর্থ মিনারেল হয়, যেমন কি আমরা সবাই জানি যে খুব ক্রিটিক্যাল কিছু মিনারেল থাকে রেয়ার আর্থ। রেয়ার এই কারণে বলা হচ্ছে কারণ এটা প্রচন্ডভাবে অ্যাভেলেবেল না। যদি অ্যাভেলেবেল থাকতো তাহলে সম্ভবত বলতাম আমরা ইন্ডিয়াস অ্যাভেলেবেল আর্থ রিসার্ভ, কিন্তু আমরা বলছি এটা রেয়ার আর্থ কারণ পৃথিবীতে এটা খুব অল্প পরিমাণে পাওয়া যায়। তো নতুন একটা রিপোর্ট এসেছে, কে রিপোর্টটা বের করেছে সেটা হলো কেয়ারেজ রিপোর্ট। কেয়ারেজ বেসিক্যালি কি একটা ফাউন্ডেশন, মুম্বাই বেসড, 1993 সালে এটা তৈরি হয়েছিল। ওরা বেসিক্যালি একটা ক্রেডিট রেটিং এজেন্সি। তো তাদের রিপোর্টে সে কি বলছে যে ইন্ডিয়া হোল্ডস 8% অফ অল্ডস রেয়ার আর্থ এলিমেন্ট রিজার্ভস অ্যাজ পার দ্য রিসেন্টলি পাবলিশড কেয়ারেজ রিপোর্ট। যেটা কি বলছে কেয়ারেজ, যে পৃথিবীর যে টোটাল রেয়ার আর্থ এলিমেন্ট রয়েছে রিজার্ভ, তার 8% রয়েছে কোথায়, ভারতবর্ষে। পরবর্তীতে তারা কি বলছে, ইন্ডিয়া হ্যাজ দ্য থার্ড লার্জেস্ট RE রিজার্ভস বাট কন্ট্রিবিউটস লেস দেন 1% অফ গ্লোবাল RE মাইনিং। তাহলে সে কি বলছে যে ভারতবর্ষে পৃথিবীর যে টোটাল রেয়ার আর্থ এলিমেন্ট রিজার্ভ রয়েছে তার 8%, এবং সেটা কি ভারতবর্ষে পৃথিবীর যে থার্ড রেয়ার আর্থ রিজার্ভ রয়েছে সব থেকে বেশি থাকার মধ্যে তৃতীয় নম্বরে রয়েছে কোথায়, ভারতবর্ষে। কিন্তু ভারতবর্ষ যে মাইনিং করছে সেটা পৃথিবীর টোটাল মাইনিং এর মাত্র 1%। স্বভাবতই যথেষ্ট কম, যে আমাদের কাছে 8% তো ভান্ডার রয়েছে কিন্তু আমরা পৃথিবীর টোটাল মাইনিং এর 1% করছি। এবার কম্পেয়ার টু চায়না কোথায় দেখছি, চায়না হোল্ডস 49% অফ ওয়ার্ল্ডস রিজার্ভ। তাহলে পৃথিবীর টোটাল ভান্ডারের 49% চায়নাতে রয়েছে, কিন্তু অ্যান্ড 90% অফ রিফাইনিং, কিন্তু তারা রিফাইন কত পার্সেন্ট করছে, 90%। যেমনকি আমরা জানি যে চায়না, আফ্রিকা এবং পৃথিবীর বিভিন্ন দেশের যে রেয়ার আর্থ মিনারেলস এর যে রিজার্ভ গুলো রয়েছে সেগুলোকে তার লিজের আন্ডারে রেখে পৃথিবীর টোটাল রেয়ার আর্থের যে ক্যাপাবিলিটি সেটাকে কন্ট্রোল করে। এবং চায়নার এটা একটা মনোপলি, যে তার হাতে পৃথিবীর প্রায় 90% অফ রেয়ার আর্থ মাইনিং রয়েছে। রেয়ার আর্থ মিনারেলস আজকের জগতে খুবই একটা জরুরি একটা গুরুত্বপূর্ণ একটা টপিক। এবং পৃথিবীতে রেয়ার আর্থ ছাড়া অনেকগুলি ইন্ডাস্ট্রি যেগুলো সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যাবে। যেমন এই দেখো, ল্যান্থিনাম একটা মিনারেল, যেটা লেন্স তৈরির জন্য ইউজ করা হয়। বা এটার নাম কি, স্যামারিয়াম। স্যামারিয়াম ইউজ হয় কোথায়, জেট ইঞ্জিন। আজকে যদি চায়না বলে যে আমরা রেয়ার আর্থ এক্সপোর্ট করবো না, তাহলে বেসিক্যালি ইউএস এর যে একটা বিশাল বড় মিলিটারি ইন্ডাস্ট্রি, এটা রাতারাত শেষ হয়ে যাবে। তাদের কাছে রিজার্ভ থাকতে পারে রেয়ার আর্থের, কিন্তু কতদিন, 1 বছর, 2 বছর, তারপর কি করবে। তো চায়নার ওপরে ভীষণভাবে ডিপেন্ডেন্ট ইউএস এবং পৃথিবীর বিভিন্ন দেশ এবং ভারতবর্ষ রেয়ার আর্থের জন্য। এটা দেখো, গ্যাডোলিনিয়াম, এটা ইউজ করা হয় কোথায়, এমআরআই যে মেশিন হয়, এমআরআই মেশিন তৈরি করতে এই রেয়ার আর্থ মেশিনগুলো তৈরি হয়, এই রেয়ার আর্থ মিনারেলটা ইউজ হয়। এবার ভারতবর্ষে রেয়ার আর্থ কোথায় ডিস্ট্রিবিউট সেটা দেখে নেব। ফাউন্ড মোস্টলি ইন মোনাজাইট স্যান্ডস, কন্টেন্স থোরিয়াম। এই যে ছবিটা দেখছো এটা বেসিক্যালি মোনাজাইট স্যান্ড। এই স্যান্ড গুলো কোথায় পাওয়া, স্যান্ড মানে কি, স্যান্ড মানে বেসিক্যালি বালু কণা, কিন্তু এই পার্টিকুলার স্যান্ডটার নাম হলো মোনাজাইট স্যান্ড। এবার মোনাজাইট স্যান্ড ভারতবর্ষে কোথায় পাওয়া যায়, এটা হলো তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা। এই যে যে কোস্টাল স্টেট গুলো রয়েছে ভারতবর্ষে, যে কোস্টাল স্টেটের যে বিচগুলো বা কুলগুলো রয়েছে সেই বিচের উপরেই অ্যাকচুয়ালি পাওয়া যায় মোনাজাইট স্যান্ড গুলো। তা মোনাজাইট স্যান্ডে যেমন থোরিয়াম থাকে সেরকমই এই রেয়ার আর্থ এলিমেন্ট গুলো পাওয়া যায় এই মোনাজাইট স্যান্ডের মধ্যে। না, ভারতবর্ষ এই মাইনিং এর এত পিছিয়ে কেন সেটা আমরা দেখবো। প্রথমত কমপ্লেক্স প্রসেস,
রেয়ার আর্থ এক্সট্রাক্ট করার জন্য যে প্রসেসটা সেটা যথেষ্ট কমপ্লেক্স বা যথেষ্ট ক্রিটিক্যাল বা যথেষ্ট কঠিন। তো এটাতে এই রেয়ার আর্থ মিনারেলস গুলোতে রেডিও অ্যাক্টিভ থাকে অনেকটা, যেমন থোরিয়াম আমরা সবাই জানি একটা রেডিও অ্যাক্টিভ একটা এলিমেন্টস। তার থেকে আলফা গামা বিভিন্ন রকমের রশ্মি বেরোয়। তো রেডিও অ্যাক্টিভিটি মেক্স মাইনিং এক্সপেন্সিভ অ্যান্ড ডিফিকাল্ট। তো একটু ক্রিটিক্যাল যে ইনফ্রাস্ট্রাকচারটা দরকার সেটা তৈরি করতে সময় লাগে এবং সেটা যথেষ্ট ডিফিকাল্ট, সহজ নয় একদমই। সেকেন্ড হলো কি, ইনকমপ্লিট ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু চেন। India can mine, separate, but lacks facilities to make finished products like magnets or alloys. ভারতবর্ষ মাইন তো করে কিছুটা, এই যেমনকি আমরা বললাম 1% ভারত মাইনিং করে, কিন্তু এর যে ফিনিশড প্রোডাক্ট, দেখো, আমাদের আমাদের সামনে যদি আমরা, তোমাকে যদি আমি মোনাজাইট রক দিই, সরি মোনাজাইট স্যান্ড দিই আর তোমাকে বলি যে তুমি এটাকে ফোনের মধ্যে ইউজ করো, তুমি করবে না, না? কিন্তু তোমার ফোনের যে সেমিকন্ডাক্টরটা তৈরি করা হয়েছে যেটার জন্য আমরা রেয়ার আর এলিমেন্টটা ইউজ করেছি, এটা একটা ফিনিশড প্রোডাক্ট। সেই ফিনিশড প্রোডাক্টটা তৈরি করার জন্য যে ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু চেনটা দরকার সেটা আমাদের দেশে এখনো কমপ্লিট না, সেটা যথেষ্ট ইনিশিয়াল স্টেজে রয়েছে। থার্ড হলো কোস্টাল রেগুলেশন জোন নর্মস। এটা বেসিক্যালি একটা রেগুলেশন যেটা বলে যে কোস্টাল যে এরিয়াগুলো ভারতবর্ষের সেখানে কেমন করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে। যেমন তুমি যদি দীঘাতে যেয়ে থাকো বা পুরীতে যেয়ে থাকো, তাহলে দেখবে যে বিচের থেকে কিছুটা পার্টিকুলার ডিস্টেন্সে হোটেলগুলোকে তৈরি করতে হবে। এটা নিয়মের বিরুদ্ধে যে একদম বিচের ওপরে এসে হোটেলগুলো তৈরি করা, এটা বেসিক্যালি ইললিগাল কনস্ট্রাকশন। তো এরকম কোস্টাল রেগুলেশন জোনের কতগুলো রেগুলেশন থাকে যেগুলো মানতে হয়। এবার একটা পার্টিকুলার নোট, এটা খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য, যে ইন্ডিয়ান রেয়ার আর্থ লিমিটেড বা IREL ইজ দ্য অনলি এন্টিটি প্রসেসিং মোনাজাইট ফর REE প্রোডাকশন। তো ভারতবর্ষের একমাত্র যে একটা অর্গানাইজেশন সেটা হলো IREL বা ইন্ডিয়ান রেয়ার আর্থ লিমিটেড, যেটা ভারতবর্ষে রেয়ার আর্থ মিনারেলস এক্সট্রাকশন এবং মাইনিং এর উপরে কাজ করে। ভারতবর্ষে অন্য কোনো এন্টিটি নেই যেটা এই লাইনে কাজ করে। পরবর্তী আর দুটো নিউজ আছে। ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, কিন্তু আই থিঙ্ক ইট উইল বি ইন্টারেস্টিং এবার থেকে। তো আমরা দেখে নিই এরপরে কি বলছি, যে স্টারলিং। স্টারলিং কি? Starlink, a project by SpaceX, got approval from InSpace for satellite-based broadband in India. এই দেখো একটা ভিডিও আমি অন করেছি। এবার এখানে পেছনে দেখো কিছু রশ্মির মতো যাচ্ছে। এগুলো বেসিক্যালি স্টারলিংকের কতগুলো স্যাটেলাইট একটা দেখানো হচ্ছে। এবার স্টারলিংক কি করে? স্টারলিংক ইন্টারনেট বেসড স্যাটেলাইট পরিষেবা দিয়ে থাকে। কোথায় দিয়ে থাকে? মোস্টলি রুরাল এবং রিমোট এরিয়াগুলোকে। দেখো, বাকি যে শহরে এরিয়া সেখানে এয়ারটেল বা ভোডাফোন বা জিও তাদের সার্ভিস যথেষ্ট ভালো, কিন্তু যেসব মানে রিমোট এরিয়া যেখানে খুব অল্প পরিমাণ কাস্টমার বেস, সেখানে একটা কোম্পানি কেনই বা তাদের পরিষেবা দেবে? তো সেখানে সব থেকে ভালো যে পরিষেবাটা সেটা হলো ইন্টারনেট বেসড স্যাটেলাইট। এই যে যে আকাশের মধ্য দিয়ে যে স্যাটেলাইট বেসড গুলো উড়ে বেড়াচ্ছে, এগুলো ডাইরেক্ট আমাদের ফোনে ইন্টারনেট কানেকশন দেবে বা কোনো একটা অ্যান্টেনা থাকবে যেটা ওয়াইফাই সার্ভিস দেবে। এই যে যে বিষয়টা সেটা কে এনেছে? স্টারলিংক। স্টারলিংক একটা টাইম আমাদের ভারতবর্ষে ছিল না, কিন্তু রিসেন্টলি স্টারলিংককে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে যে 5 বছর সে ইন্ডিয়াতে স্যাটেলাইট পরিষেবা দিতে পারে ইন্টারনেটের জন্য। এবং সেই পরিষেবাটার জন্য তাকে কে পারমিশন দিয়েছে? ইনস্পেস। ইনস্পেস কি? ইনস্পেস বেসিক্যালি আমাদের ভারতবর্ষের যে ইসরো, তার একটা কমার্শিয়াল উইং বলতে পারো, যে বিজনেস ডিলগুলো সেটা ইনস্পেস করে থাকে। এটা 2020 সালে স্টাবলিশ করা হয়েছিল এবং এর একটা প্রাইমারি উদ্দেশ্য হলো এই যে ইউএসএ যেমন রয়েছে ব্লু অরিজিন, স্টারলিংক, ভার্জিন গ্যালাকটিক, সেরকম ভারতবর্ষে রয়েছে স্কাই রুট, অগ্নিকুল। এবার ভারতবর্ষের যে প্রাইভেট স্টার্ট আপ গুলো যারা স্পেসের উপরে কাজ করছে, তাদেরকে বেসিক্যালি ইন স্পেস রেগুলেট করে এবং তাদেরকে যেহেতু এরা স্টার্ট আপ, এদেরকে মেন্টরশিপ করে। তো মনে থাকবে যে 5 বছরের জন্য স্টারলিংক, জিজ্ঞাসা করা যেতেই পারে যে স্টারলিংক প্রজেক্টটা কে ওন করে। সেটা এলন মাস্ক ওন করে এবং তার কোম্পানি যেটা স্পেস এক্স সে ওন করে। লাস্ট যে টপিকটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হলো নামিবিয়া। নামিবিয়া কোথায়? নামিবিয়া হলো একটা
আফ্রিকান কান্ট্রি। এটা দেখতে পাচ্ছ, এই যে আটলান্টিক ওশান, সাউথ আফ্রিকা, বোস্টনা, জাম্বিয়া, অ্যাঙ্গোলা। তো নামিবিয়া হলো আফ্রিকার একটা দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটা কান্ট্রি। যথেষ্ট অল্প মানুষজন এখানে। গু- কিন্তু দেশটার একটা ফ্যাক্ট আমি বলে রাখি, নামিবিয়ার যে কোস্টটা, এই যে এখানে একটা ডেজার্ট রয়েছে, নামিব ডেজার্ট। কখনো ইউটিউবে সার্চ করবে, নামিব ডেজার্ট মিটস আটলান্টিক ওশান। একটা অসাধারণ, একটা সুন্দর একটা দেশ, খুব অল্প মানুষ এখানে থাকে। তো নামিবিয়া টু বিকাম ফার্স্ট আফ্রিকান কান্ট্রি টু রোল আউট ডিজিটাল পেমেন্টস সিস্টেম বেসড অন ইউপিআই। আমাদের ভারতবর্ষের যে ইউপিআই সিস্টেম, আমরা যে গুগল পে বা ফোন পে ইউজ করে থাকি বা ভারত পে, সেরকম একটা সিস্টেম নামিবিয়া ইউপিআই বেসড নিজের দেশে ইন্ট্রোডিউস করছে। তো অলরেডি বেশ কিছু দেশে রয়েছে ইউপিআই, যেমন কি ভুটান, ফ্রান্স, মরিশাস, নেপাল, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ইউএই। কিন্তু দেখো, একটা দেশও এর মধ্যে এমন না যেটা কিনা আফ্রিকান। এখন যেমন এশিয়াতে রয়েছে ইউএই, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, নেপাল, মরিশাস। আহ, মরিশাস আহ, মরিশাসও পার্ট অফ এশিয়া। ভুটান রয়েছে, ইউরোপে রয়েছে ফ্রান্স। কিন্তু আফ্রিকাতে কোনো দেশ এখনো পর্যন্ত করেনি। তো নামিবিয়া বিকাম দ্য ফার্স্ট কান্ট্রি টু অ্যাডপ্ট ইউপিআই। এবারে প্রিভিয়াসলি আমাদের ভারতবর্ষের যে ইউপিআই, সেটাকে কে মেনটেন করে? সেটাকে মেনটেন করে অ্যাকচুয়ালি এনপিসিএল, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। এনপিসিএল এরই একটা উইং, যেটা তার ইন্টারন্যাশনাল উইং, সেটা হলো এনপিসিএল ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড। তো এরা নিজেদের একটা অ্যাম্বিশন তৈরি করেছিল যে অ্যাটলিস্ট বাই 2028 to 2029 ভারতবর্ষকে 20টা দেশের নিজের যে ইউপিআই সিস্টেম সেটাকে এক্সপোর্ট করতে হবে। তো ভারতবর্ষ একটা টাইম আসবে যখন ভারতবর্ষের যে ইউপিআই বা রুপে সিস্টেম, সেটা ভিসা এবং মাস্টার কার্ডের যে গ্লোবাল ডমিনেন্স, সেটাকে ভারতবর্ষ বেসিক্যালি টেক্কা দেবে। তো এখানেই আজকে আমাদের কমপ্লিট। এই বিষয়গুলোকে যেটা আমরা দেখলাম, একটা রিক্যাপ করা যাক প্রথম থেকে। সেটা আমরা প্রথমে দেখলাম যে ভারতবর্ষ ওয়ার্ল্ডের অন দ্য মোস্ট ইকুয়াল সোসাইটি, সেটার উপর যে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টটা সেটা আমরা পড়লাম। সেকেন্ড, আমরা গিনি ইন্ডেক্স সম্পর্কে দেখলাম। প্রধানমন্ত্রীর যে লাতিন আমেরিকা যে ভিজিট, সেই সম্পর্কে আমরা দেখলাম। ইন্ডিয়ার যে রেয়ার আর্থ রিজার্ভ রয়েছে, সেটা সম্পর্কে আমরা পড়লাম। এবং লাস্ট, স্টার্লিংক এবং নামিবিয়াস যে অ্যাডপ্ট ইউপিআই। তো এই আমাদের ক্ষুদ্র প্রয়াস। আশা করি তোমাদের সকলেরই ভিডিওটা যথেষ্ট ভালো লেগেছে, এবং আমাদের এই নতুন যে ভিডিওগুলোকে সেটা দেখার জন্য প্লিজ আমাদের সাবস্ক্রাইবার করবেন এবং নোটিফিকেশন বেল অন করবেন।